আমার মেয়ে আমাকে তার বাড়িতে সাহায্যের জন্য ডেকেছিল। যেই আমি তার বাড়িতে পৌঁছালাম, জামাই আমার আপ্যায়ন শুরু করল। একবার তো মধ্যরাতে জামাই হঠাৎ আমার ঘরে ঢুকল। আমার পাশে এসে সে আমার চাদরের উপর হাত বুলাতে বুলাতে বলল, শাশুড়ি মা, আপনার মেয়ে এখন খুব ক্লান্ত। সে এখন পুরনো লাগছে। এখন কেবল আপনি আমাকে খুশি রাখতে পারবেন কি? জামাই আমাকে শ্বাস নেওয়ারও সময় দিল না। সেই রাত থেকে ভোর ৩টা বাজে পর্যন্ত অবিরাম নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। আমার নাম রাধিকা এবং আজ আমি আপনাদের আমার ও আমার মেয়ের গল্প বলতে যাচ্ছি। তাই মন দিয়ে শুনুন। আমার মেয়েটির অফিসের কাজের জন্য বাড়ির কাজের সময় হচ্ছিল না। একদিন সে আমাকে ফোন করে বলল, মা, বাড়ির কাজে তোমার খুব দরকার। কিছুদিনের জন্য আমার কাছে আসবে? মেয়ের চিন্তায় আমি তৎক্ষণাৎ তার বাড়ি চলে গেলাম। আমাকে দেখে মেয়ের চেয়ে জামাই বেশি খুশি হলেন। তিনি আমার এত যত্নার্তি কেন করছেন তা আমি বুঝতে পারছিলাম না। কিন্তু জামাই হঠাৎ বদলে গিয়েছিলেন। আমাকে দেখে আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরল। তার পিছনে জামাইও আমাকে জড়িয়ে ধরলেন। এর আগে তিনি কখনো আমাকে এভাবে জড়িয়ে ধরেননি। হঠাৎ তার মধ্যে এত পরিবর্তন কিভাবে এল তা আমার বোধগম্য হচ্ছিল না। যখন জামাই আমাকে জড়িয়ে ধরলেন তখন আমি খুব লজ্জা পেলাম। আমার মেয়ে সরিতা তার স্বামীর এই আচরণে কোনো মনোযোগই দিল না। আমি মেয়ের বাড়ি পৌঁছামাত্র সে আমাকে বলল যে সে আমার হাতে বানানো তার প্রিয় সবজি খেতে চায়। এসেই আমি ফ্রেশ হয়ে মেয়ের রান্নাঘরে চলে গেলাম। সেই রাতে জামাই ও মেয়ে দুজনেই খুব আগ্রহে খাবার খেলেন। খাবার শেষ হলে সরিতা বলল, মা, আজ তোমার হাতের খাবার খেয়ে খুব ভালো লাগল। তার কথা শুনে জামাইও সমর্থন করে বললেন, আমার তো মনে হচ্ছে অনেক দিন পর পেট ভরে খেয়েছি। জামাই আমার প্রশংসা করলে সরিতা তার স্বামীর দিকে রাগের দৃষ্টিতে তাকাতে লাগল। সে বলল, সুমিত, আমার মায়ের সামনে আমার বদনাম করো না। তুমি এমন বলছ যেন আমি রোজ খাবার বানাই না। তুমি কি রোজ বাইরে মেশে খাও? তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। তখন আমি দুজনকে শান্ত করে বললাম, সরিতা, ছোট ছোট কথা বট করো না। জামাই তো শুধু মজা করে তোমার সামনে আমার প্রশংসা করছিলেন। যাই হোক, রোজ তো আমি এখানে থাকি না। তুমিই তোমার স্বামীর যত্ন নাও। সম্ভবত তিনি শুধু হাসিঠাট্টা করছিলেন। আমি আমার মেয়েকে এ কথা বললাম কারণ আমি জামাইকে কিছু বলতে পারছিলাম না। খাবার শেষ হলে সরিতা হাত ধুয়ে তার ঘরে চলে গেল। আমি ডাইনিং হল পরিষ্কার করতে লাগলাম। আমার সাহায্যের জন্য জামাই ছিলেন। তিনি বললেন, সরিতার তো কোনো মাথাব্যথাই নেই, মা। এতদিন পর আপনি বাড়ি এসেছেন, তবুও সে প্রথম দিন থেকেই আপনার উপর সব কাজ ছেড়ে মোবাইল নিয়ে ঘরে চলে গেছে। এটাই তো রোজকার ঘটনা। জামাইয়ের কথায় সায় দিয়ে আমি ডাইনিং টেবিল থেকে বাসন তুললাম। তখনই জামাইও আমার সাহায্যের জন্য রান্নাঘরে চলে এলেন। রান্নাঘর থেকে যাওয়ার সময় জামাই হঠাৎ আমার হাত ধরে ফেললেন। তারপর জামাই বললেন, শাশুড়ি মা, সত্যি আপনার হাতে জাদু আছে। আপনার হাতের খাবার খেয়ে মন খুব প্রসন্ন হয়ে গেছে। আগামীতেও আপনার এমন বিভিন্ন রূপ দেখতে পাব। আমার না কোনো শালা আছে, না কোনো শালি। আমার শ্বশুরবাড়িতে তো আপনি একাই। এখন শালাশালি আর বোনাইয়ের হাসিঠাট্টা হোক বা শাশুড়ি মায়ের যত্ন, সব সম্পর্ক আপনাকেই পালন করতে হবে। এখন আমি আপনাকে এখানে থেকে দ্রুত যেতে দেব না। জামাইজের ভালোবাসা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু এর পিছনে তার কী উদ্দেশ্য ছিল তা নিয়ে আমি বেশি গভীরভাবে ভাবিনি। এভাবে আরও কয়েকদিন কেটে গেল। মেয়ের বাড়ি আসার কয়েকদিন পরই আমি অনুভব করলাম যে তাদের দুজনের মধ্যে কিছু ঠিক নেই। টানা ৩ দিন ধরে রাতে তাদের গুঞ্জন ও জামাইজের কণ্ঠস্বর তাদের ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। সে কথা প্রেমের তো মোটেই ছিল না। তাদের দুজনের মধ্যে কিছু গোলমাল ছিল, তা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। কারণ যেদিন থেকে আমি সেখানে এসেছি তাদের কখনো একসাথে হাসতে খেলতে দেখিনি। একদিন সন্ধ্যায় সরিতা অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এল। তাকে বাড়িতে দেখে আমি ২ কাপ কফি নিয়ে তার ঘরে চলে গেলাম। আমার তার সাথে কিছু কথা বলার ছিল। কফির বাহানা নিয়ে আমি তার ঘরে গেলাম। আমি তার হাতে কফির কাপ দিলাম, কিন্তু সে আমার সাথে কথা না বলে মোবাইলে ব্যস্ত ছিল। তখন আমি তার মোবাইল টেনে নিয়ে বললাম, সরিতা, আমাকে এখানে ডাকার উদ্দেশ্য কি এটাই যে আমি তোমাকে মোবাইল নিয়ে খেলতে দেখব? আমি এসেছি, আর তুমি আমার সাথে ২ মিনিটও বসে কথা বলছ না। আচ্ছা, ২টি কথা মায়ের সাথে বল। আর যদি তোমার কথা বলার ইচ্ছা না থাকে, তাহলে আমার তোমার সাথে কথা বলার আছে। আমি তার মোবাইল কেড়ে নিতেই তার দৃষ্টি আমার দিকে ঘুরল। সে বলল, বলো মা, তোমার আমার সাথে এত জরুরি কি কথা আছে? তখন আমি তাকে বললাম, সরিতা, তুমি নিজেকে এত কুল দেখাও, তুমি কি সত্যিই তেমন? সত্যিই কি তোমার বাড়ির পরিবেশ এত কুল?
আমার কথায় সরিতার মুখে একটি প্রশ্ন বা চিহ্ন ফুটে উঠল। সে বলল, মা, তুমি কি বলছ? আমি কিছু বুঝতে পারছি না। যা বলার আছে সরাসরি বলো। এখন তুমি শিক্ষিকা নও, আর আমি তোমার উসারি স্টুডেন্ট। তুমি আমার সাথে এত কঠোরভাবে কথা বলছ। সারিতার কাঁধে হাত রেখে আমি তাকে বললাম, আরে গত 3 দিন ধরে রাতে তোমার রুম থেকে তোমাদের দুজনের গুঞ্জন শুনতে পাচ্ছি। তোমাদের মধ্যে সব ঠিক আছে তো? এখনই তোমাদের বাচ্চা হবে, এখনই তোমাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে গেল। এখন তো তোমাদের একসাথে পুরো জীবন কাটাতে হবে, এটা সঠিক পদ্ধতি নয়। আমার কথার জবাবে সারিতা বলল, মা, আমাকে বলার বদলে সমীরকে বলো, কারণ সবসময় সেই ঝগড়া শুরু করে। সে দিনও দেখলে না কিভাবে সে খাবারের টেবিলে আমাকে কিছু বলছিল। তারপর সে বলল, মা, এখন তুমিই বলো। আমি অফিসে ক্লান্ত হয়ে যাই, তার উপর ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিকে আটকে থেকে বাড়ি আসতে হয়। এখন 3 দিন ধরে তুমি বাড়ি এসেছ, তাই আমার একটু স্বস্তি হয়েছে, না হলে রুটি বেলতে বেলতেই আমার চোখে ঘুম চলে আসত। এখন এত ক্লান্তির পরেও আমি সমীরকে কিভাবে সময় দেব? সমীর তো কিছু বুঝতেই রাজি নয়। আর যাই হোক, তোমাকে এখানে ডাকার আইডিয়া তারই ছিল। সে বলছিল যে শাশুড়ি মা এলে তোমারও একটু আরাম হবে। তুমি এলে তার খাবারের অভিযোগও একটু কমেছে, না হলে সবসময় এটা সেটা নিয়ে বকাবকি চলত। তোমাকে ডাকার আগে সে বলছিল যে যখন আমার শাশুড়ি মা আসবেন, তখন আমি তাদের দিয়ে সব ইচ্ছা পূরণ করাব। এখন তোমার জামাই তোমার থেকে কী ইচ্ছা পূরণ করাতে চায় তা তুমিই দেখো। তার অভিযোগ থেকে আমার একটু স্বস্তি হয়েছে। সারিতার কথা শুনে আমার মনে হলো যে সত্যিই তার কাজের জন্য সময় মিলছে না, তাই সমীরের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। আর সম্ভবত এজন্যই তারা আমাকে কয়েক দিনের জন্য ডেকে এনেছে। কিন্তু জামাই আমার থেকে আরও ইচ্ছা পূরণ করাতে চায়, এটা আমার জানা ছিল না। সারিতার কথা শুনে আমার মনে হলো যে তাদের মধ্যে সাধারণ ঝগড়া আছে, যা তারা নিজেরাই মিটিয়ে নেবে, তাই আর আমি সারিতাকে বোঝালাম না। যেই আমি তার রুম থেকে বের হলাম, আমার জামাইয়ের গাড়ির আওয়াজ শুনতে পেলাম। সেদিন সমীরও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল। তাকে বাড়িতে দেখে আমি বললাম, আজ তুমি তাড়াতাড়ি চলে এসেছ, ভালো হয়েছে। আজ তোমরা দুজন বাইরে গিয়ে ডিনার করে এসো, বাড়ি আমি সামলাব। তাদের একটু বাইরে ঘুরে আসার সুযোগ হবে, তাই আমি তাদের ডিনারের জন্য বাইরে যেতে বললাম। কিন্তু জামাই বলল, শাশুড়ি মা, হোটেলে যাওয়ার দরকার নেই। আজ আমার বসের 50তম জন্মদিন। বস জন্মদিনের উপলক্ষে একটি 5 স্টার হোটেলে পার্টি রেখেছে এবং আমাদের বিশেষভাবে সেই পার্টিতে ডেকেছে। সমীরের কথা শুনে আমি বললাম, আরে বাহ! তাহলে তোমরা দুজন তাড়াতাড়ি ভালো করে প্রস্তুত হয়ে যাও এবং একসাথে পার্টিতে যাও। তখন জামাই বলল, শাশুড়ি মা, আমরা দুজন একা যাব না। বস পুরো পরিবারকে ডেকেছে, আর তুমিও আমাদের পরিবারের অংশ, তাই তুমিও আমাদের সাথে চলো। তখন সারিতাও আমার সাথে জিদ করতে লাগল। সে বলল, মা, বাড়িতে তুমি একা বসে কি করবে? তুমিও আমাদের সাথে চলো, তোমারও ভালো লাগবে। যেই থেকে তুমি এলে আমি তোমাকে কোথাও ঘুরাতে নিয়ে যাইনি। আমি ছুটি নেবই নেব, কিন্তু এখন তুমি আমাদের সাথে বাইরে চলো, অন্তত তোমার মনও একটু হালকা হবে। তাদের দুজনের এত জোরাজুরিতে আমাকেও তাদের সাথে যেতে প্রস্তুত হতে হল। আমি সবসময় কোথাও গেলে 1-2টি পার্টি ওয়ার কাপড় সাথে রাখতাম। এবারও আমি গোলাপি রঙের নেটওয়ালা শাড়ি সাথে রেখেছিলাম। আমি সেই শাড়ি পরেই ভালো করে প্রস্তুত হয়ে রুম থেকে বের হলাম। যেই আমি বাইরে এলাম, জামাই আমাকে একটানা দেখতে লাগল। সে আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগল। সে বলল, আজ আপনাকে শাশুড়ি মা বলতে আমার লজ্জা করছে, কারণ আপনি কোনোভাবেই বয়স্ক দেখাচ্ছেন না। আজ তো আপনি কোনো হিরোইন থেকে কম দেখাচ্ছেন না। জামাইজের কথায় হাসতে হাসতে আমি বাইরে গাড়ির কাছে চলে গেলাম। কিছুক্ষণ পরে বাড়ি লক করে মেয়ে এবং জামাইও বাইরে চলে এল। জামাই আমার প্রশংসা করছিল, কিন্তু সারিতার মনোযোগ সেদিকে ছিল না। কিন্তু যেই আমরা পার্টিতে গেলাম এবং জামাইয়ের বস আমাদের কাছে এল, তিনি আমাকে দেখে সমীরকে বললেন, সমীর, তোমার শালি তো খুব সুন্দর। এতে সমীর কিছু বলার আগেই সারিতা বলল, বস, এটা সমীরের শালি নয়, এটা তো মা, এটা সমীরের শাশুড়ি। আমাদের সম্পর্ক শুনে বস চমকে গেলেন। তিনি বললেন, আপনার সৌন্দর্য এবং যৌবন দেখে একেবারেই মনে হয় না যে আপনি এখন শাশুড়ি মা হতে পারেন। বস তার ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইলেন এবং সেখান থেকে চলে গেলেন। বস চলে যেতেই জামাই আমার প্রশংসা করতে লাগল। সে বলল, সত্যিই শাশুড়ি মা, আজ তো আপনি সারিতার চেয়েও বেশি সুন্দর দেখাচ্ছেন। সত্যিই স্ত্রী তো এমনই হওয়া উচিত। এমন বলে জামাই আমার হাতে তা খুলি মেরে হাসতে লাগলেন, কিন্তু তার এই মজাক সারিতা রাগ করে আমার দিকে তাকাতে লাগল।
এখন আমি ধীরে ধীরে জামাইয়ের দৃষ্টির অনুভূতি পেতে শুরু করেছিলাম। কিছুক্ষণ পর আমরা বাড়ি ফিরতে বের হলাম। বাড়ি পৌঁছেই সারিতা আর আমি একসাথে গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পরই সারিতা আমাকে বলল, মা, আজকের পর তোমাকে এত সাজতে গুছতে হবে না। তোমার বয়স অনুযায়ী চলতে শেখো। খুব আগে তীব্র কথা বলে সারিতা পা ঠুকতে ঠুকতে বাড়ির ভেতর চলে গেল। আমি তার রাগ কিছু বুঝতে পারলাম না। আসলে আমার তো কোনো বিষয়ে রাগ হওয়ার প্রশ্নই ছিল না। তবুও সারিতা আমার উপর রাগ করে পা ঠুকতে ঠুকতে বাড়ির ভেতর চলে গিয়েছিল। নাদান মেয়ে ভেবে আমি তার কথাকে উপেক্ষা করলাম এবং বাড়িতে গিয়ে আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আমি রাতে ঘুমানোর জন্য নাইট গাউন পরলাম। প্রতিদিনের মতো ঘুমানোর আগে আমি হাত পায়ে বডি লোশন লাগালাম। ঠিক তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ল। দরজায় জামাই দাঁড়িয়েছিলেন। আমাদের চোখাচোখি হতেই জামাই বললেন, শাশুড়িমা, ভেতরে আসতে পারি? এই বাড়ি তারই ছিল, তবুও তিনি রুমে আসার জন্য আমার অনুমতি নিচ্ছিলেন। আমি বললাম, এই বাড়ি তো আপনারই, আমার অনুমতি নেওয়ার কি দরকার? আপনি এখানে যে কোনো সময় আসতে পারেন। তারপর হেসে জামাই রুমের ভেতর চলে এলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, শাশুড়িমা, সত্যি আজ আপনি খুব সুন্দর দেখাচ্ছিলেন। আসলে আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এখনও তরুণী এবং সুন্দর দেখতে। কখনো কখনো সত্যি আপনাকে শাশুড়িমা বলতে আমার লজ্জা হয়। কখনো কখনো আপনার নাম ধরে ডাকতে ইচ্ছা করে। সত্যি আপনি সারিতার বোনের মতো লাগেন। কিছুক্ষণ আগে সারিতার আগে আপনাকে যা বলেছিল আমি সব শুনেছি। তার কথায় কান দেবেন না। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ কথা হল, সারিতার কথা মাথায় নিয়ে আপনি আপনার জীবনযাত্রা একদম বদলাবেন না। আপনি যেমন আছেন, খুব ভালো আছেন। জামাইজের মুখে নিজের প্রশংসা শুনে আমার মন খুশিতে ভরে গেল। যদি ৪৫ বছরের কোনো মহিলার সাথে ২১ বছরের তরুণীর তুলনা করা হয়, তবে স্বাভাবিকভাবেই সেই মহিলা খুশি হবেন। তখন আমার সাথেও তাই হয়েছিল। জামাইজের প্রশংসায় আমি লজ্জা পেয়েছিলাম। সেই দিনের পর জামাইয়ের সীমা বাড়তে শুরু করল। ৪ দিন পর আমি আমার মেয়ের রুম থেকে তাদের ঝগড়ার আওয়াজ শুনতে পেলাম। আমি আমার রুম থেকে উকি দিয়ে সব শুনছিলাম। ঠিক তখন জামাই রুম থেকে বেরিয়ে আসতে দেখলাম। জামাইকে বেরিয়ে আসতে দেখে আমি তাড়াতাড়ি আমার রুমে চলে গেলাম। আমি রুমের লাইট বন্ধ করতে যাচ্ছিলাম, তখন সমীর আমার রুমে চলে এল। সে বেশ রাগান্বিত দেখাচ্ছিল। আমি তাকে এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞাসা করলাম, সব ঠিক তো? এতে জামাই বললেন, শাশুড়িমা, আপনার মেয়ে আর আপনার মধ্যে কত পার্থক্য। বিয়ের পর স্বামীর সাথে কেমন আচরণ করতে হয়, তাকে কিভাবে খুশি রাখতে হয়, আপনি সারিতাকে কিছুই শেখাননি। যখনই আমি তার কাছে যাই, সে আমাকে শুধু বলে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আপনার মেয়ে এখন পুরোপুরি বুড়ি দেখতে শুরু করেছে। তার সামনে আপনি তরুণী লাগেন। কোথায় আপনার যৌবন, আর কোথায় সারিতার সময়ের আগে আসা বার্ধক্য? আমি শান্ত হয়ে সমীরের সব কথা চুপচাপ শুনলাম। তার কথা শেষ হতেই আমি তাকে বোঝাতে বললাম, জামাইজি, আপনি রাগ করবেন না। সারিতা তার অফিসের কাজে পুরোপুরি ক্লান্ত হয়ে যায়, তাই সে একটু বিরক্ত হয়েছে। কয়েকদিন আপনারা দুজনে বাইরে ঘুরতে যান, সব ঠিক হয়ে যাবে। কাজের ভিড়ে নিজের জন্য সময় বের করা জরুরি। এতে জামাই বললেন, আমি তো সব করতে প্রস্তুত, কিন্তু আপনার মেয়ের অফিস থেকে ছুটি নেওয়ার ইচ্ছা থাকতে হবে, তবেই আমি তার সাথে কোথাও যেতে পারব। আমি আবার জামাইকে বোঝালাম এবং তার হাতে পানির গ্লাস দিলাম। জামাইয়ের সাথে কথা বলতে বলতে অজান্তেই আমার হাত তার পায়ের উপর পড়ে গেল। হঠাৎ জামাই তার পায়ের উপর রাখা আমার হাত তার হাত দিয়ে ধরে ফেল এবং আমার হাত থেকে গ্লাসটি একপাশে রেখে অন্য হাত দিয়ে আমার মুখ থেকে চুল সরিয়ে বললেন, শাশুড়িমা, আপনি সত্যিই খুব সুন্দর। আপনাকে দেখে সারিতাকে দেখার ইচ্ছাই হয় না। কোথায় আপনার মুখের উজ্জ্বলতা, আর কোথায় সারিতার বলিরেখা? জামাই আমার সামনে আমার মেয়ের নিন্দা করছিলেন। আমি তাকে বললাম, আপনি আমার সৌন্দর্যের প্রশংসা করছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু যে মেয়ের সম্পর্কে আপনি খারাপ বলছেন, সে আমার মেয়ে, এটা ভুলবেন না। জামাই বললেন, শাশুড়িমা, আমি কিছু ভুল বলছি না, যা সত্য তাই বলছি। এখন সারিতা বুড়ি দেখতে শুরু করেছে, আমি কি করব? আপনার সামনে সে সত্যিই ফিকে পড়ে। আপনার সৌন্দর্য অত্যন্ত মোহনীয়। বলতে বলতে জামাইয়ের দৃষ্টি আমার উপর আটকে গিয়েছিল। তখন আমি তাকে বললাম, এখন অনেক রাত হয়ে গেছে, আপনাকে গিয়ে ঘুমোতে হবে। না হলে সারিতা এলে সে আরও রাগ করবে। আমি যেভাবে পারে আমার ঘর থেকে জামাইকে বের করে দিলাম, না হলে সে সারারাত আমার ঘরেই বসে থাকত। যাই হোক, সমীর আমার যে প্রশংসা করেছিল তা আমার খুব ভাল লেগেছিল। পরের দিন সন্ধ্যায় যখন জামাই অফিস থেকে বাড়ি ফিরল, তখন সে বলল, শাশুড়িমা, কাল আমার জন্য ২টি টিফিন প্যাক করে দেবেন
এবং তা ভালো করে ভরে। যেদিন থেকে আপনি আমার টিফিন বানাচ্ছেন, অফিসে আমার ক্রেডিট অনেক বেড়ে গেছে। আমার বন্ধুরা প্রতিদিন আমার টিফিনের প্রশংসা করে, আর আজ তো আমার বসও আমার প্রশংসা করল। সবাই ভাবল আমার স্ত্রী এত ভালো খাবার বানিয়েছে, কিন্তু আমি সবাইকে ভুল ভাঙিয়ে দিলাম এবং বললাম যে এই জাদু আমার স্ত্রীর হাতে নয়, আমার শাশুড়ি মায়ের হাতে। কাল আমার বস আপনার কাছ থেকে টিফিন চেয়েছে, এবং হ্যাঁ, টিফিনের সাথে আপনাকেও ভালো করে প্রস্তুত থাকতে হবে, কারণ বস আপনাকে দেখা করার জন্য ডেকেছে। আমার বন্ধুরাও আপনাকে দেখতে চায়। জামাই আমার প্রশংসায় পুল বাজছিল, তখনই সরিতা সেখানে বসেছিল। কথা বলে সমীর ডাইনিং হল থেকে বেরিয়ে গেল। আমিও রান্নাঘরে রাতের খাবার বানাতে যাচ্ছিলাম, তখন সরিতা বলল, মা, তোমাকে জামাইয়ের সামনে বেশি কুল বানানোর চেষ্টা করা উচিত নয়। আমি তোমাকে সেই দিনই বুঝিয়েছিলাম যে তোমাকে তোমার বয়স অনুযায়ী থাকা উচিত। এখন না তুমি চাকরি কর, না বাবা আছে, তাহলে তোমাকে এইসব নখরার কি দরকার? কাল তুমি সমীরের অফিসে যাচ্ছ, একদম সাধারণ ও সহজভাবে যাও। তোমার এই টপ টিপ থাকা আমার একদম ভাল লাগে না। আমার নিজের মেয়ে আমার উপর হুকুম চালাতে শুরু করেছিল। তখন আমার সরিতার কথায় খুব রাগ হল। আমি তাকে বললাম, সরিতা, সেই দিন আমি তোমাকে বাচ্চা ভেবে কোনো উত্তর দিইনি, কিন্তু এখন তোমার হিম্মত বাড়ছে। মনে রেখো, আমি তোমার মা, এটা ভুলো না। আমার সাথে কথা বলার সময় তোমার জবানের খেয়াল রাখো। একটা কথা তো তোমাকেও ভালো করে জানা যে আমার সবসময় টপ টিপ থাকার অভ্যাস। আমি আমার অভ্যাস কারও বলতে পরিবর্তন করব না। মানুষ যত ভালো থাকে তত ফ্রেশ দেখায়, এটাই আমার বিশ্বাস। তুমি যা বলো, আমি আমার রহন সহন পরিবর্তন করব না। যদি কাউকে পরিবর্তন করতে হয়, তুমি নিজেকে পরিবর্তন করো, তোমার চিটচিটের স্বভাব পরিবর্তন করো। কখনো কখনো তো আমার মনে হয় তুমি আমার মেয়ে কি না। সেই দিন প্রথমবার আমি আমার মেয়ের সাথে এত রাগ করে কথা বলছিলাম। এর আগে সরিতা কখনো আমার সাথে এতকটু শব্দে কথা বলেনি। তাই তার উপর রাগ করে আমি রান্নাঘরে চলে গেলাম। সেই রাতে খাবার সময়ও আমি কারো সাথে কথা বলিনি। পরের দিন দুপুর 1টার পরে আমার জামাইয়ের ফোন এল, তখন আমি প্রস্তুত হয়ে তার অফিসে যাওয়ার জন্য বের হলাম। সন্ধ্যায় আমি এবং সমীর একসাথে বাড়ি ফিরলাম। আমাকে এবং সমীরকে একসাথে দেখে সরিতা আরও বেশি রেগে গেল। এখন আমার তার রাগে কোনো ফার্ক পড়ল না। সে তো তার স্বামীকেও খুশি রাখতে পারল না। আমি এখন তার থেকে কোনো রকমের আশা রাখিনি। কিন্তু এদিকে আমার জামাই এখন আমার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করেছিল। প্রতি 2-3 দিনে সে আমাকে বলত যে তার অফিসে তার বন্ধুরা বা কখনো তার বস আমাকে দেখতে ডেকেছে। সেই দিনও সকালে নাস্তা করার সময় জামাই আমাকে বলল, শাশুড়ি মা, বাড়ির সব কাজ দ্রুত সেরে ফেলুন, কারণ আজও আপনাকে অফিসে যেতে হবে। আমি তার কথায় সম্মতি জানালাম। যেই সমীর অফিসের জন্য বের হল, সরিতা আমাকে ঘিরে ফেল। সে বলল, মা, আমি কয়েকদিন ধরে দেখছি, প্রতিদিন তুমি জামাইয়ের অফিসে যাচ্ছ, সন্ধ্যায় তার সাথে হাসি খেলি করে বাড়ি ফিরছ। এখনও তোমাদের দুজনের মধ্যে শাশুড়ি বুমার সম্পর্ক টিকে আছে, নাকি সীমা পার হয়ে গেছে? তখন সরিতা কিছুটা বেশি বলে ফেলেছিল। আমি তার উপর জোরে চিৎকার করলাম, তবুও সে এতে কিছুই যায় আসে না। সে বলল, আমার উপর চিৎকার করার বদলে একবার ভেবে দেখো, তোমার এবং তোমার জামাইয়ের সম্পর্ক কোন দিকে যাচ্ছে। যদি আমার কথা বুঝতে না পারো, তাহলে তুমি এখান থেকে যেতে পারো। তার কথা শুনে আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। আমার অশ্রুর প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে সরিতা অফিসে চলে গেল। তারপর 5 ঘন্টা কেটে গেল, কিন্তু আমি আমার ঘরে বসে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছিলাম। সমীর একের পর এক ফোন করছিল, কিন্তু আমি ফোন উঠাতে অস্বীকার করলাম। 5 ঘন্টা পর আমি নিজেকে সামলে নিলাম এবং আমার ব্যাগ প্যাক করতে শুরু করলাম। যেই আমি সরিতার বাড়ি থেকে বের হওয়ার জন্য দরজা খুললাম, ঠিক তখনই দেখলাম বাইরে আমার জামাই গাড়ি পার্ক করছে। আমাকে হঠাৎ যেতে দেখে সে আমার হাত ধরে ফেল এবং সরাসরি বাড়ির ভিতরে নিয়ে এল। ঘরে পৌঁছামাত্র সমীর আমার ব্যাগ খালি করে দিল। সে বলল, শাশুড়ি মা, এ কি হচ্ছে? আপনি কিছু না বলে এখান থেকে কেন যাচ্ছেন? আমি তাকে সরিতার কথা কিছু বললাম না। আমি বললাম, আমার কারণে হয়তো তোমাদের সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে। এখন আমারও এখানে আসতে অনেক দিন হয়ে গেছে। আমি আমার মেয়ের সংসার ভাঙতে চাই না। তোমরা তোমাদের জীবনে সুখে থাকো। এখন আমাকে এখান থেকে যেতে হবে গি। আমি আবার আমার ব্যাগ প্যাক করতে শুরু করলাম, তখনই জামাই আমাকে তার দিকে ঘুরাল। তারপর আমার কাঁধে হাত রেখে সে বলল, শাশুড়ি মা, নিশ্চয়ই সরিতা আপনাকে কিছু কটু কথা বলেছে। আমি আগেই আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে তার কথায় কান দেবেন না। সে বোকা, নিজেকে সামলাতে জানে না।
আমার মনে হয় আপনার মেয়ে আপনাকে ঈর্ষা করতে শুরু করেছে। যারা ঈর্ষা করে তারা দোয়া করে না। তাই আপনিও নিশ্চিন্তে সুখে থাকুন গ। সমীর আমাকে হাসানোর চেষ্টা করতে লাগল। আমার চোখের অশ্রু দেখে সে আমার অশ্রু মুছে দিল এবং বলল, কারো কথায় এত হতাশ হবেন না। আমি আপনার সাথে আছি কি তার কথায় এক অন্যরকম ভালোবাসা ছিল। সেই দিনের পর থেকে প্রতিদিন রাতে যখন সরিতা ঘুমিয়ে পড়ত, সমীর আমার ঘরে আসতে শুরু করল। এখন তার আমার ঘরে আসা আমাকে আর বিরক্ত করত না, কারণ আমাদের সম্পর্ক এক নতুন মোড় নিতে শুরু করেছিল। একসময় মনে হল যদি সরিতা এসব জানতে পারে। তাই আমি সমীরের সামনে এই প্রশ্ন রাখলাম। আমি বললাম, সমীর, তুমি প্রতিদিন রাতে সরিতার চোখ এড়িয়ে আমার ঘরে আসো। কিন্তু তুমি কি নিশ্চিত যে সে গভীর ঘুমে আছে? যদি তোমার অসাবধানতায় সরিতা হঠাৎ আমার ঘরে চলে আসে এবং এসব দেখে ফেলে, তাহলে কি হবে? এতে সমীর বলল, শাশুড়ি মা, একদিন আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হবেই। যে কাজ আমার স্ত্রীর করা উচিত ছিল তা আপনি করেছেন। এতে আপনার কি দোষ? তাকে সময় থাকতে সব বুঝে নেওয়া উচিত ছিল। এখন সময় তার হাত থেকে বেরিয়ে গেছে। আপনি বেশি চিন্তা করবেন না, নইলে আপনার মুখেও বলিরেখা পড়তে শুরু করবে। শুধু সরিতার সামনে এই সম্পর্ক স্বীকার করার সাহস রাখুন গো। আমরা দুজন কথা বলছিলাম, এমন সময় হঠাৎ সরিতা ঘরে চলে এল। আমি তার নাম নিতে যাচ্ছিলাম, আর সে সেখানে উপস্থিত হয়ে গেল। আমরা দুজন, শাশুড়ি ও জামাই, একে অপরের দিকে তাকিয়ে রইলাম। সরিতা আমাদের একসাথে দেখে শুধু আমাদের দিকে তাকিয়ে রইল। সে বলল, আমার তোমাদের দুজনের উপর আগে থেকেই সন্দেহ ছিল। সমীর, তুমি কি ভেবেছিলে যে তুমি প্রতিদিন রাতে আমাকে ফাঁকি দিয়ে যাও এবং আমার কিছুই জানা হয় না? আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম, কারণ আমি তোমাদের দুজনকে রঙে হাতে ধরতে চেয়েছিলাম। এখন আমি তোমাদের সব কথা রেকর্ড করেছি এবং তোমাদের এই অবস্থাতেও দেখে ফেলেছি। সরিতা কথা বলছিল, এমন সময় সমীরের ফোন বেজে উঠল। সে আমার হাত ছেড়ে দিল এবং ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ আগে সে যখন আমাকে বোঝাচ্ছিল, তখন সে আমার হাত ধরে রেখেছিল। কয়েক মিনিট পর সে এক ব্যক্তিকে নিয়ে ঘরে ফিরে এল। সেই তৃতীয় ব্যক্তি আর কেউ নয়, সমীরের বস। তাকে অর্ধরাতে বাড়িতে দেখে সরিতা হতবাক হয়ে গেল। সে বসের দিকে তাকিয়ে বলল, আপনি এই সময় এখানে কি করছেন? বস অবাক হয়ে সরিতার দিকে তাকিয়েছিলেন। তখন সরিতা বলল, আপনি এখানে কেন এসেছেন তা আমি জানি না। কিন্তু এখন আমার কাছে একজন সাক্ষী আছে। সে বসের সামনে আমার এবং আমার জামাইয়ের সম্পর্ক নিয়ে বাজে কথা বলতে শুরু করল। তখন সমীরের বস, অর্থাৎ রঘুবীরজি, সরিতার দিকে তাকিয়ে বললেন, সরিতা, তুমি একই বাজে কথা বলছ? তুমি জানো তুমি তোমার মা এবং তোমার স্বামী সম্পর্কে কি বলছ? এখন তো সরিতা আরও বেশি বাজে কথা বলতে শুরু করল। তখন সমীর তার উপর চিৎকার করে বলল, আমি এতক্ষণ সব শুনছিলাম। আমি জানতাম তুমি বুদ্ধিমান নও, তাই আমি তোমাকে কিছু বলিনি। কিন্তু এখন তুমি বসের সামনে কিছু বাজে কথা বলতে শুরু করেছ। হয়তো এখন তোমাকে সত্য বলার সময় এসে গেছে গি। আমি সমীরকে শান্ত থাকতে বললাম, কিন্তু সে আমার একটি কথাও শুনল না। সে বলল, মা, আর কতদিন আপনি এসব কথা লুকিয়ে রাখবেন? এভাবে মন কষ্ট করে জীবন সুখময় করা যায় না। যদি বাঁচতে হয় তবে খোলা মনে বাঁচুন। আপনার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি কোনো অপরাধ করেননি গিয়ে। সমীর সরিতাকে বলল, সরিতা, গত কয়েকদিন ধরে আমি এই ঘরে আসছি, এটা সত্য। কিন্তু আমি এই ঘরে যে কারণে আসছিলাম তা তুমি যা ভাবছ তা নয়। এর আসল কারণ সম্পূর্ণ আলাদা। আমি এখানে আসতাম যাতে আমার বসকে তোমার মায়ের ঘরে নিরাপদে রেখে যেতে পারি। আমি তোমার মায়ের সাথে নয়, বরং আমার বসই সেখানে ছিলেন। যে দিন আমরা বসের জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম, সেই রাতে যখন আমরা পার্টি থেকে বাড়ি ফিরছিলাম, তখন আমি তোমার মাকে তার ঘরে কাঁদতে দেখেছিলাম। সেই রাতেই বস আমার কাছ থেকে তোমার মায়ের ফোন নম্বর নিয়েছিলেন। সেই রাতে বস বারবার তোমার মাকে ফোন করছিলেন। যখন আমি হঠাৎ তোমার মায়ের ঘরে গেলাম, তখন আমি তার ফোনে বসের অনেক মিসড কল দেখলাম। পরের দিন আমি বসকে এ বিষয়ে জিজ্ঞাসা করলাম, তখনই আমি সত্যি জানতে পারলাম। এক সময় ছিল যখন তোমার মা এবং বস একই কলেজে পড়তেন। শুধু তাই নয়, তাদের মধ্যে ভালোবাসাও ছিল। কিন্তু পরিবারের চাপের কারণে তারা একসাথে জীবন কাটাতে পারেননি। ভাগ্য তাদের ৩-০ বছর পর আবারও মুখোমুখি দাঁড় করিয়ে দিল। তোমার মা কিছু বলতে প্রস্তুত ছিলেন না, কিন্তু বসের কারণে আমি তাদের সম্পর্কের কথা জানতে পারলাম। এরপর আমি মাঝে মাঝে বন্ধুদের সাথে দেখা করার জন্য বের হতাম, যাতে তোমার মা এবং বসের সাক্ষাৎ করতে পারি। ধীরে ধীরে আমি তোমার মায়ের মুখে হাসি দেখলাম।
সে আবার নতুন করে জীবনের সুর খুঁজে পেয়েছে। কিন্তু তুমি ভুল বুঝেছ এবং মায়ের উপর অযথা অভিযোগ এনেছ। সরিতা বলল, সমীর, তুমি আমার মাকে তার প্রেমের সাথে মিলিত হতে এত প্রচেষ্টা করছিলে। তুমি জামাই হয়েও কোনো আপত্তি করছিলে না এবং আমার মাকে আবার বাঁচার সুযোগ দিচ্ছিলে। আমি এগিয়ে গেলাম এবং সরিতাকে কান্নাভেজা চোখে বললাম, আমাকে ক্ষমা করে দাও, মা। আমার এই বয়সে এগুলো করা উচিত ছিল না। আমাকে রঘুবীরের সাথে আবার দেখা করা উচিত ছিল না। কিন্তু তুমি চিন্তা করো না, সকাল হতেই আমি এখান থেকে চলে যাব। আমি রঘুবীরের সাথে আর কখনো দেখা করব না। আমার চোখে অশ্রু দেখে সরিতা বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বুঝতেই পারিনি। আমি কখনো তোমার একাকিত্ব অনুভব করিনি। এখন সেই সময় চলে গেছে, কিন্তু যদি তুমি আমার জন্য বাঁচতে পারো, তবে আমি কেন তোমার সুখে শরিক হতে পারব না? তোমার সময়ে দাদা তোমার বিয়ে ঠিক করে দিয়েছিলেন, কিন্তু এখন আমি তাদের পদাঙ্ক অনুসরণ করব না। আমি তোমাকে এবং বসকে তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা জানাই। বস আমার বাবা হিসেবে শিক্ষিত। মেয়ের সম্মতি শুনে আমার চোখে অশ্রু এসে গেল। রঘুবীরও আমার মতোই তার জীবনে একা ছিলেন। পরের 3 দিনের মধ্যে আমার এবং রঘুবীরের রেজিস্টার্ড বিয়ে হয়ে গেল আমার মেয়ে এবং জামাইয়ের উপস্থিতিতে। সম্ভবত এটাই প্রথম ঘটনা যখন একটি মেয়ে তার মায়ের বিদায় দিল। আমার বিদায়ের সময় আমি সরিতাকে একটি শিক্ষা দিলাম। আমি তাকে বললাম, সরিতা, টাকা সব কিছু নয়। তাই সবসময় টাকার পিছু ছুটতে ছুটতে পরিবারের দিকেও নজর দিতে হবে। দায়িত্ব থেকে পালিয়ে গিয়ে না জীবন পূর্ণ হয়, না সুখ মেলে। এখন সময় এসেছে তুমি তোমার দায়িত্বগুলোর দিকে নজর দাও। সরিতা আমার কাছে প্রতিশ্রুতি দিল যে আগামীতে সে তার পরিবারের দায়িত্ব পালনে পিছপা হবে না। আমার বিদায়ের পর সরিতা পুরো 2 দিনের ছুটি নিল। বিয়ের 2 বছর পর আমার মেয়ে এবং জামাই আবার হানিমুনে গেল। তো বন্ধুরা, বিয়ে এবং প্রেমের কোনো বয়স হয় না। যেখানে হৃদয় মেলে সেখানে সম্পর্কও নিজে থেকেই গড়ে ওঠে। শুধু প্রয়োজন একে অপরকে বোঝার। তো আমার প্রিয় বন্ধু, এটাই ছিল আমাদের আজকের ছোট্ট গল্প। আপনি এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনি এরকম আরও ইন্টারেস্টিং এবং রোমান্টিক গল্প শুনতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, যাতে আপনি আমার আসন্ন নতুন ভিডিওগুলি পেতে পারেন। তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। আমরা আগামীকাল আবার দেখা করব একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।